ঘুম থেকে উঠেছি আমি এই জাস্ট। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজকে কিন্তু আমার দিদি বাড়ি যাওয়ার কথা আছে, ঠিক আছে। এবার দিদি আমাকে ওভারটেক করে আমার বাবা মা সবাইকে ফোন করছে, এদিকে ঘরের ফোনে ফোন করেছে, আবার আমার বাবার ফোনেও ফোন করেছে যে আমরা কখন যাচ্ছি। কিন্তু আমি দিদিকে বলবো যে আমি আজকে যাব না, কারণ একটু প্রবলেম আছে, আমি দুদিন পরে যাবো, দেখবো রিয়াকশানটা কী হয়। তারপর যাওয়ার পর ওর রিয়াকশানটা কী হয় সেটাও তোমাদের দেখাবো। তো তারা ভিডিওটা কন্টিনিউ করি। তো এখন মাকে দিয়ে কথা বলাবো, আমি বললে একদম বিশ্বাস করবে না। নাও না, আমার বাবাকে আবার আবার বাবাকে ফোন করেছে। বল কি হয়েছে? কোথায় মানে? আমি তো এই দেখ, শুনি তুই এসছিস আজকে বাড়ি এসছিস তো, না কালকে রাতে এসছিস? ঠিক আছে, একদিন স্পেস নেই পর, কাল পরশু নাগাদ যাবো, ওখানে করে ফোন করে বলবো ওখানে। আর কি মারছি না, আমিও বাড়িতে একটু সমস্যা হয়েছে, একটা ঝামেলা হয়েছে, আর ওর জন্যই বলছি কাল পরশুর মধ্যে চলে যাবো। আমি যাবো তো অবশ্যই। দেখ আমি না, আমি তো বলছি তোর দিক দিয়ে বলছি, আমি এর মধ্যেই যাবো, 2-1 দিনের মধ্যে যাবো। ওই তো আমি তো কি বললাম, 2-1 দিনের মধ্যেই যাবো। আমি কি বলছি, আজকে আমি যেতে পারবো না, আমি কাল পরশুর মধ্যেই চলে যাবো। ইসে আবার কি করেছিস? কি করার দরকার? আমি তো বলেছি গিয়ে আমি রান্না করে খাবো। না, কোনো বাজারে হাট করতে হবে না। সবজি বাজার দেবদানি ঘুমাচ্ছে, সবজি বাজারটা তুই করে রেখে দে, অন্য কিছু বাজার করতে হবে না, ঠিক আছে? তুই আজকে রেস্ট ফ্রেস্ট নিয়ে একটুখানি শান্ত হ, তারপরে দিচ্ছি, বিকালে তোরে ফোন করে জানাচ্ছি। এখন কোথায় আছে? বাড়িতেই রয়েছে, ঘুমাচ্ছে ও। তুই জানিস না বেলা 12টা পর্যন্ত ঘুমায়। ঠিক আছে, তুইও তো ঘুমাচ্ছিস, তাহলে একটু ঘুমা এখন। আমি তো বলেছি যাবো, শোনা যাবো না কেন? আমি কালকে চলে যাবো, অসুবিধা নেই। তুই কিন্তু এখন এরকম করিস না, আমিও বাড়িতে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে? আমি পরে তোকে গিয়ে সব বলবো আর কি। কি হবে নিজেও জানি না, শুনে মন খারাপ হয়ে গেছে। কোনো রিয়াকশান নেই। সত্যি বলতে ওর কাঁদো গলা দেখলে আমার খুব কষ্ট লাগে। তো এই সকালবেলা বলেছি কালকে যাব, এখন হুট করে যাব, তার রিয়াকশান কী হয় সেটাই তোমাদের দেখাবো। চলো ব্লগটা কন্টিনিউ করা যাক এখন আপাতত। তো গাইজ তোমরা তো দেখতে পেলে, তখন লাস্ট দিদির সাথে কথা হলো ওভাবে, তারপর আমার সাথে আর কোনো কথা বলছে না। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, রিপ্লাই নেই কোনো। তো বাড়ি থেকে ব্লগটা বেশি বড় করতে চাইছি না। স্নান করে নিয়ে আমি বসে রয়েছি। সকালবেলা মা জাস্ট একটা রুটি দিয়েছিল, ওটাই খেয়েছি। দুপুরে ভাত খেয়ে আমরা বেরিয়ে যাব, তারপরে রাস্তায় বেরিয়ে দেন বাড়িতে গিয়ে ওই রিয়াকশানটা মেন, যে ও কী করে, কি দেখে কী করে, আমাকে না মেরে দেয়। তো সেই রিয়াকশানটা তোমাদের দেখাবো, তার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ করো। চলো সবাইকে টাটা, এবার রেডি হয়ে একেবারে সামনে আসবো। তো আমি এখন আগে রেডি হয়ে নিয়েছি, আর আমার মা আর বাপি রেডি হচ্ছে, গাড়ি আসতে বলা হয়েছে, গাড়ি আসার অপেক্ষা। আবার গাড়িতে উঠে যাবো, তো ঘরে শুধু ব্লগটা কন্টিনিউ করছি। দেখো ওয়েদারের কি অবস্থা, নেমে গেছে আবার বৃষ্টি। এখন দেখা যাক কখন ড্রাইভার আসার, কখন উঠতে পারি। চারিদিকে বৃষ্টিতেই সব শেষ। ও মা, আমাকে জানলার পাশে দাও, না আমার অসুবিধা হবে। তো এরপর কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম, আর আমি বসে পড়ি সব সময় কিন্তু উইন্ডো সিটে, বিকজ আমার একটা ভমিটিংয়ের ব্যাপার আছে। তো যাই হোক, এরপর যাচ্ছিলাম, আর ওয়েদারটা ছিল একটু মেঘলা। তো
তো এরপর দেখো আমরা কিন্তু মিষ্টি নেওয়ার জন্য এই দোকানটার সামনে চলে এসেছিলাম, মানে চলে এসেছিলাম বলতে আমি এপাশে দাঁড়িয়েছিলাম, মা বাবা দুজনে মিলে গেছিলো মিষ্টি নিতে। যে নিউ মা মনসা সুইটস, হাবড়ায় যারা থাকো তো জানো অনেকটা বড় দোকান, খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়। তো আমি কিন্তু ফার্স্ট টাইম এই দোকানে এসেছি, কারণ বিকজ আমাদের এই দিকটা যাওয়া হয় না। আর এরপরেই দেখো খানিকটা দূর আসার পরে আমার হাতে কি একটা পোকা কামড়ে দিল, আমার জ্বলে যাচ্ছিল যাকে বলে, প্রচণ্ড জ্বলছিল আমার হাতে, আর লাল হয়ে রক্ত বেরিয়ে গেছিলো, মানে ওই যে তোমরা দেখতে পেলে। আর এখানে ফুলে অবস্থা খুবই খারাপ। আর সত্যি বলতে আমার সাথেই এসব জিনিসগুলো ঘটে। এর কথা বলতে বলতে দেখো অনেকটা দূরই কিন্তু আমরা চলে এসেছিলাম। তো এখানে দেখো আমার তো ওই পোকা কামড়ানোর পরে এতটা জ্বলছে, আমার মুখ দেখে বুঝতে পারছো আমার মুখ হয়ে গেছে ভাতের হাঁড়ি, আমার ভালো লাগছিল না, মানে এতটাই যন্ত্রণা করছিল। ওটা বলতা না কি কামড়ালো আমি নিজেই বুঝতে পারছি না। আর আমাকে বলতা খুব ভালোবাসে, বাড়িতে থাকলেও বলতা কামড়ায়, কোথাও যাওয়ার সময়ও বলতা কামড়ায়। আর এখন তো চোখে তো চশমা লেগে গেছে, যেটা পড়তে না ইচ্ছা করলেও পড়তে হয়। আর যন্ত্রণা এদিকে হচ্ছিল, তার মধ্যে অনেকটাই আমি সকালবেলা উঠেছিলাম, আর রাতের বেলাতেও অনেকটা কাজ করছিলাম প্যাকেজিংয়ের, ঘুমও পাচ্ছিল আমার দেখো চোখ। আর এরপর চলে এসেছিলাম দেখো একদম এয়ারপোর্টের সামনে। আর এখান থেকে যেতে আমার খুব ভালো লাগে। তোমাদের একটা কথা বলি, এখন যা আমার প্লেন দেখতে ভালো লাগে, কিন্তু এই ছোটোবেলায় আমি প্লেনের আওয়াজ শুনলে যে যেখানে থাকতো আমি সেখানে ছুটে গিয়ে জড়িয়ে ধরতাম আমার মা বাপিকে। তো যাই হোক, এরপর এই যে যেতে যেতে এইদিকে আমার দিদি অন্য সময় আমাকে ফোন করে, আর আজকে কিন্তু একটাও আমাকে ফোন করছিল না, কারণ রেগেও আমার উপর বোম হয়েছিল। এর মধ্যে তো তোমরা এটাও শুনেছো আমার দিদির একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো দীঘাতে, সেটা আমরা শুনতে পেয়ে আরও বেসিক্যালি তাড়াতাড়ি যাওয়ার একটা চিন্তাভাবনা করেছিলাম। না হলে আমরা সেই সময় হয়তো সত্যিই যেতাম না, কারণ কোথার থেকে মানুষ আসার পর ভীষণভাবে টায়ার্ড থাকে, কিন্তু ওটা শোনার পরে আর আমরা এখানে স্থির হয়ে থাকতে পারলাম না। তো যাই হোক, এরপর যেতে যেতে অনেকটাই দূর আমরা চলে যাই। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদির বাড়িতে কোন লাইন ধরে যেতে হয়। আমরা দেখো যেই কয়বার আমি গেছি গাড়িতে করেই গেছি, তো আমরা তো এই দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে যাই, পুরো ঢুকে যাই। তো এই রোডটা আমি চিনি, তাও আমাদের এই সব দিকে তো খুব একটা যাওয়া হয় না। তো তোমাদের আমি অ্যাড্রেস দিয়ে দিই যাদের পারি, তো ট্রেনের লাইনটা আমি বলতে পারবো না। তো যাই হোক, এরপর দেখো বক বক করতে করতে কিন্তু ফাইনালি আমি আমার দিদির বাড়িতে চলে এসেছি। মানে ওর বাড়িতে যেহেতু সিসি ক্যামেরা লাগানো আছে তোমরা তো জানো, তো ভেতর থেকে সব দেখতে পাই। এরপর কিন্তু আমি গাড়ির থেকে নেমে পড়বো, আর এরপর তোমাদের দেখাবো রিয়াকশানটা ঠিক কী হয়। দেখো আসো, ও আগে ও কারে নিতে এসে দেখ, ও দেখ ও দেখ এবার মারবে মনে হয়। অনেক কষ্ট করে জানিস, ও আগে দেখ কারে আনতে গেছে। আমার সঙ্গে তোমরা এরকম করলে, চোখ ঠিক হয়েছে তো। এই যে দেখতে পাচ্ছ দিদি বলছে তোরা আমার সাথে এরকম করলি, কারণ দিদি সত্যিই ভেবেছিল যে আমরা আজকে যাব না। তো যাই হোক, আর বাড়িতে গিয়ে দেখছি যে ও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখেছে যে আসতে হবে না আমার বাড়িতে। আর খুব একটা ভালোভাবে আমি ওর রিয়াকশানটা নিতে পারিনি, কারণ ক্যামেরাটা ছিল আমার ভাইয়ের কাছে। আর এরপর দেখো সোনা কিন্তু কোল্ড ড্রিঙ্কস দেবে বলে কাচের গ্লাস নিয়ে ছুটছিল। আর এদিকে দিদি দেখো দীঘাতে ওর সাথে কী ঘটেছে সেই ভিডিও ক্লিপ একটু কিছুটাই দেখাচ্ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো। আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যেদিনকার ওটা শুনেছি। আর দিদি আমাকে প্রথমে বলতেও চাইছিল না, আমি টেনশন করব সেই কারণে। কিন্তু তারপরে আমি যখন জানতে পারি, মানে আমি কীরকম যে সিচুয়েশান আমার হচ্ছিল, আমি কি ভাবছিলাম স্বয়ং ঈশ্বর জানে। তো এরপরে দেখো সোনা দিয়ে দিয়েছিল ফ্রুটি, খেয়ে নিচ্ছিলাম। আমি তো ফ্রুটি খেতে সেরকম একটা ভালোবাসি না। দিদি দেখো দীঘার থেকে আমার জন্য এটা নিয়ে এসেছিলো, এটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এরপর দেখো দাদা কিন্তু এই যে পাখিটাকে কিন্তু খাইয়ে যাচ্ছিলো, কারণ দাদা একটু বেরিয়ে যাচ্ছিল, একজন অসুস্থ ছিল দাদার দিদির হাজব্যান্ড, সেই হসপিটালে যাওয়ার জন্য খুবই দৌড়াদৌড়ি করছিল, তাই আগে খাইয়ে দিয়ে যাচ্ছিল দাদা। আর আমার সব থেকে কিউট লাগে
ও কিন্তু মুখে একবারই ওই এক সিরিঞ্জই খাবার খায়, তারপরে কিন্তু ওর আর খিদে থাকে না। আর খাওয়ানোর টেকনিকটাও কিন্তু একদমই আলাদা, সেটা তোমরা দেখতেই পাবে। ওই সিরিঞ্জটা কিন্তু ওর একদম গলা পর্যন্ত ঢুকিয়ে দিতে হয়। আর ও এখন রিসেন্টলি খুব দুষ্টু হয়ে গেছে, খেতেও চায় না, মানে খিদে পেলেও খুব মানে জ্বালাতন করে, সরে সরে যায় পেছনের দিকে। দেখো দাদা কিন্তু খাইয়ে দেবে, টেকনিকটা আমার দারুণ লাগে। ওই যে খেয়ে নিল সিরিঞ্জ দিয়ে, এটুকুই কিন্তু ওর খাওয়ার, আর কিন্তু একটা ফোঁটাও খাবার খাবে না। দাদা আয়নার সামনে লাইট দিয়ে ডেকোরেশন করেছে দিদির ভিডিও করার জন্য, কিন্তু আমি সেখানে ভিডিও করব না, এটা তো হতেই পারে না। হয়ে গেছে কেচ্ছা আসার তাড়াতে, মানে মা যেই ব্যাগের মধ্যে নাইটি রেখেছিল আমরা ব্যাগটাই ফেলে চলে এসেছি, কিন্তু আমি একটা নাইটি নিয়ে এসেছিলাম আমার নিজের জন্য, সেই নাইটিটা আমি পরে নিয়েছি। তো দিদির নাইটি এখন মা পরবে, এই হয় তাড়াহুড়ো করলে বেশি। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকবো। তুই এটা খা, আমার ছেড়ে যাবে। আমি চা বেশি খাই না। আমি চায়ের নেশা নেই, ওদের বাড়িতে এসেও চা খাই। আমি অনু দিদি আমার মা সবাই মিলে কিন্তু আমরা বসে বসে গল্প করছিলাম আর চা খেয়ে নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপর কিন্তু সন্ধেবেলা এনেছিল চাউমিন, আর আমাদেরও যেতে যেতে কিন্তু খিদে পেয়ে গেছিলো, সেই কারণে কিন্তু চাউমিন এনেছিল, কৌশিকদা এনে দিয়েছিল, তাই আমরা সবাই মিলে বসে চাউমিন পার্টি করে নিচ্ছিলাম। আর এদিকে দাদা বেরিয়ে গেছিলো, ওই জন্য দাদাকে খুবই মিস করছিলাম। ভালোই লাগছে দেখতে, আর আলুটা বেশ ভালো হয়েছে বল। আমাদের আশা মানে হচ্ছে এই ফাউ কাজ, এখন ফাউ কাজ করতে বেরোচ্ছি। ফাউ কাজ না, এটা দিয়ে কুকাম করতে বেরোচ্ছে, এটা নাকের খুলে ঘরে মা দেখলে ওটা আমার দেবে জমবে। এই যে দেখতে পেলে আমরা কিন্তু চলে এসেছিলাম সোনার দোকানে। যে নাকেরটা দিদিকে আমি এর আগে একবার গিফট করেছিলাম, ওই নাকেরটা আমার ভালোবাসায় এমনভাবে আটকে গেছে যেটা কোনোভাবেই খোলা যাচ্ছে না। দিদি তো খুলতে পারেইনি, আমার মাও আজকে চেষ্টা করেছে তাও খুলতে পারেনি। তা সোনার দোকানে এসে এই কাকুই কিন্তু নাকেরটা খুলে দিয়ে তারপর নতুন নাকেরটা পরিয়ে দিয়েছিল। তো নারে বলছিল নাকেরটা কেটে দেবে, নাকেরটা গিফট করলাম, এত কষ্ট লাগছিল, কেটে দিলে ভালো লাগছে, ভালো লাগছে। তো ফাইনালি নাকেরটা পরানো হয়ে গেছিলো, আর আগের নাকেরটা বলেছিল না হলে কেটে ফেলতে হবে যদি না খোলা যায়। তো আমি তো ঠাকুরকে ডাকছিলাম ঠাকুর যেন নাকেরটা খোলা যায়, কারণ ওই নাকেরটাও আমি গিফট করেছিলাম। তো এরপর দেখো দিদিকে নাকের পরে কিন্তু বেশ ভালো লাগছিল। কাঁকড়া, এটা এই কাঁকড়া কে কাটলো রে? মার কাছে খেতে গেছে, খিদা পাইছে ওর। তুমি খাবে? থাক যেটুকু শুরু হয়ে যাবে, ওইটুকু তো হয়ে যাবে না ওর। এত দুষ্টুমি করলে কি করে হবে? এই ওর ওইটুকু তো হয়ে যাবে না? দেখ ওর খিদে পেয়েছে বলে ওরম করছে। থাকবে, আসো আসো সোনা, এই এই ওর মধ্যে কিন্তু পড়বে, ও দেখ খাওয়ার জন্য কিরম করছে। এখন কটা বাজে জানি না, কটা বাজে। অল্প একটুখানি গুলাবি, নাহলে ও কিন্তু বেশি গুলাস না। যখন তোলা ওইখানে গেছিলি কত করে আমরা মেসেজ, আরে দেখ কিরম ধর 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 ধর, এটা দাদা বাড়িতে নিয়ে নো খাওয়া। মাথাটা ধর বাবু, আর জিপটা দিয়ে রাখলে কি করে হবে রে? এই দাঁড়া, আবার জিপে ধরিস কেন? ধরেই তো দাদা পড়ে যাবে বলে কিন্তু। তুই ধর তো, ওরকম চেপে ধরিস না। ওরে আস্তে সুস্তে খেয়ে দেবো। নে নে আর নে জিভ দিয়ে চাপিস না সোনা। নে নে, আয় রে সোনা, আয় রে সোনা, আয় রে সোনা। যাই হোক দাদা একবার তো খাইয়ে দিয়ে চলে গেছিলো, এরপর কিন্তু রাতে ওকে আরও একবার খাইয়ে নেওয়া হচ্ছিল। তো তোমাদের সাথে আমি একটা কথা বলি, আমি দেখছি দিদি যে ভিডিওটা ছেড়েছে যে আমি ওকে শাঁখাপলা দিয়েছি, নাকের দিয়েছি, সেখানে অনেক ধরনের নানান মন্তব্য আমি দেখতে পাচ্ছি, যেটা দেখে আমার কিন্তু ভীষণই খারাপ লাগছে। তো দেখো আমার কিন্তু প্রফেশন ভিডিও করা নয়, আমি কিন্তু আমার শখে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, আর অনেকে বলে আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে, সেই কারণে তাও আমি 2-3 দিন অন্তর গিয়ে একটা ভিডিও দিই।
কিন্তু এই কথাগুলো না বললেই নয়। এই 10-15 মিনিট বা 20-30 মিনিটের ভিডিও দেখে কারোর গোটা লাইফটা বিচার করলে হয় না। তারা ভিডিওতে দেখাচ্ছে বলে আমি কি দিয়েছি আর আমি দেখাচ্ছি না বলে এই না যে তারা আমাকে কিছু দেয় না। আর প্রত্যেকটা জিনিস যে মানুষকে দেখাতে হবে বা এক্সপ্লেন করে বোঝাতে হবে আমি সেটা মনে করি না, কারণ আমার দিদিদের প্রফেশন ভিডিও করা, তাই তাদের সাথে যেটা ঘটে তোমাদের সাথে সব সময়ের জন্য শেয়ার করে। এই যে তোমরা দিদিকে খারাপ খারাপ কমেন্ট করছো যে ও হাত পেতে নেয়, ও লোভী, কাউকে দিতে জানে না, তোমরা কি সেই মানুষটাকে সামনাসামনি দেখেছো? ওর নেচারটা কখনো বুঝেছো? এরকমভাবে মানুষকে বোঝানো যায় না। আমি বললে হয়তো তোমরা ভাববে যে ওইসব দেখানো বা ওসব কিছুই না। তো তোমাদের বলবো, যারা এরকম ধরনের কমেন্ট করছো তোমরা সামনাসামনি এসে দিদির সাথে দেখা করো, কথা বলো, তারপরে বুঝতে পারবে। গোটা জীবনে একটা মানুষকে চিনে বোঝা যায় না, আর সেখানে তোমরা 10-15 মিনিটের ভিডিও দেখে একটা মানুষের ক্যারেক্টার বিচার করে ফেলো। সত্যিই তোমাদের কিছু বলার নেই। শুধু এটুকুই বলবো, মানুষকে এভাবে তোমরা বিচার করতে এসো না, কারণ এই জিনিসগুলো ঠিক না কখনোই। এই চোখে পড়ছে। চলে গেছে রে। থাক থাক, ওই দিন মোছাতে হবে না, থাক 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 থাক। ঠিক আছে বাবা, বুঝছেন? আমি পাই না তো, পাপা খাওয়াইছে তোমাকে। পাপা খাওয়াইছে হয়ে গেছে। তো এখন দাদাও আজকে বাড়িতে নেই, দাদা গেছে, একজন অসুস্থ, মানে আমার দিদির ননদের বর অসুস্থ, সেই কারণে গেছে, বেরিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো আমরা। আজকের ব্লগটা এটুকুই ছিল।